এই তুমি এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী না? তোমার তো 17 তারিখে রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা। তো হয়তো তুমি এখনো তোমার কন্টেন্ট গুলো গুছিয়ে উঠতে পারো নাই। তো আমি তোমাদের গত একটা ভিডিওতে বলেছিলাম যে কিভাবে তুমি রসায়ন খুব অল্প সময় কভার করতে পারবা। তো এই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের একটা চ্যাপ্টার পড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এবং তুমি যদি আজকের ক্লাসটা ফলো করতে পারো এইখান থেকেই ভাইয়া 2 সেট প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পেতে যাচ্ছ। তো আজকে দেখো আমরা পরিবেশ রসায়ন, এটা কিন্তু দুনিয়ার সব থেকে ইজি একটা চ্যাপ্টার, কিন্তু যারা আগে ভালো মতো পড়ো নাই, তোমার যদি বেসিক না থাকে তাহলে দেখা যাবে যে পরীক্ষায় তুমি পারফর্ম করে আসতে পারতেছো না। তো যারা এখনো এই চ্যাপ্টার খুলেও দেখো নাই বা পড়ো নাই, আমি চাইলে তো তোমাকে সবকিছু পড়াই দিতে পারবো না একটা ক্লাসে, কারণ পরীক্ষার আগে তোমাকে সবগুলো জিনিস ডিটেলস পড়ে তুমি শেষ করতে পারবে না। বাট আমি চেষ্টা করব এই পরিবেশ রসায়ন থেকে যে টাইপের সৃজনশীল গুলা তোমার পরীক্ষায় আসতে পারে সেই টাইপের সৃজনশীল গুলো তোমাকে সমাধান করে দিব। আগে বেসিক পড়াবো, দেন আমি তোমাকে ওই টাইপের সৃজনশীল গুলো সমাধান করাই দিব। কাজেই একটু রিল্যাক্স হয়ে খাতা কলম নিয়ে বসো। আশা করি আজকের এই ক্লাসটা ভালো মতো করলে তুমি 2টা প্রশ্ন খুব ইজিলি কমন পাবা এখান থেকে। তো দেখো, পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা খুব মজাদার একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার আসলে ফিল নিয়ে পড়া যায়। অনেকগুলো জিনিস আছে যেটা বললাম, বাট পরীক্ষায় প্রশ্ন কোথা থেকে আসে আমি একটু বলে দিই তোমাদেরকে। বেসিক্যালি এই চ্যাপ্টারে পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের ওই যে একটা সূত্র আছে, গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র, তো এইটা থেকে তোমার একটা সৃজনশীল পরীক্ষায় চলে আসতে পারে। এরপরে তুমি যে পড়ছো না, আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস কাকে বলে, এইগুলা জিনিস পরীক্ষা আসে। অ্যামাগা বক্র থেকে পরীক্ষায় প্রশ্নগুলো আসে। তারপর তোমার এখানে সি আর এম এস বেগের কনসেপ্ট থেকে ছোট ছোট ম্যাথ আসতে পারে এখানে। তারপর তোমাদের গতিশক্তির একটা সূত্র আছে, ইকে ইজ ইকুয়াল টু 3/2 ANRT। তো এরকম ছোট ছোট কিছু ব্যাপার থেকে এই চ্যাপ্টারের প্রশ্ন আসে, এবং কমন একটা প্রশ্ন হচ্ছে যেটা আমি লিখে রাখছি এখানে, যে এখানে দুটো পাত্র দেওয়া থাকবে, তোমাকে বলবে যে এই পাত্রের দ্রবণ দুইটার মধ্যে কোনটা ব্যাপন হার বেশি। তো আমরা সবগুলা জিনিস একটা একটা করে বোঝার চেষ্টা করব। তো চলো আমরা চ্যাপ্টারটা একটু করে শুরু করি। তো এই চ্যাপ্টারের শুরুতেই আমাদেরকে এই যে বললাম গ্রাহামের ব্যাপন সূত্র, তো এইগুলা পড়ার আগে বেসিক্যালি আমাদের কিছু জিনিস নিয়ে পড়তে হবে। ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম বয়েলের সূত্র, চার্লসের সূত্র। চলো একটু খুব দ্রুত আমরা একটু করে দেখে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই আমরা একটু পড়বো যে গ্যাসের চলরাশি। আমরা কি পড়বো বলতো? গ্যাসের চলরাশি। মনে রাখবা যে গ্যাসের চলরাশি হচ্ছে 3টা। এটা আমাদের সামনে কাজে লাগবে, এই জন্য একটু শিখে ফেলি। গ্যাসের চলরাশি 3টা। তো 3টা কি কি এটা তুমি সুন্দরভাবে মনে রাখবা একটা শব্দ দিয়ে, সেটা হচ্ছে পিভিটি। এই শব্দটা দিয়ে মনে রাখবা যে গ্যাসের চলরাশি 3টা। তো পি তে হচ্ছে এখানে চাপ, ঠিক আছে, পি তে হচ্ছে এখানে চাপ, ভি তে হচ্ছে তোমার এখানে আয়তন, এটা হচ্ছে তোমার আয়তন, আর টি তে হচ্ছে টেম্পারেচার, বা এটা হচ্ছে আমাদের তাপমাত্রা। তাপমাত্রা। তাহলে এই যে চাপ, আয়তন এবং তাপমাত্রা, এই তিনটাকে বলা হয় গ্যাসের চলরাশি বলা হয়। তো আমরা প্রথমেই যে সূত্রটা নিয়ে আলোচনা করব, এটা তোমরা সবাই জানো, সবাই পারবা আশা করি, তারপর বলে দেই। বয়েলের সূত্র। বয়েলের সূত্র। তো এখানে দেখো মজার ব্যাপার হচ্ছে, আমরা এই যে একটু আগে শিখলাম গ্যাসের চলরাশি 3টা। তো আমরা যখন দেখো একটু বলি, এই যে আমরা যখন সূত্রগুলা দাঁড় করাবো তখন যে বেসিক্যালি যে জিনিসটা হবে, এই 3টার মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে এবং বাকি 2টার মধ্যে সম্পর্ক স্থাপন করবে। কথা বুঝতে পারো নাই? ধরো আমরা বয়েলের সূত্রটা লিখতেছি, তো দেখো বয়েলের সূত্রের মধ্যে কি হয় বলো তো? তোমরা সবাই জানো যে বয়েলের সূত্রের মধ্যে টেম্পারেচার অর্থাৎ টি কনস্ট্যান্ট থাকে। টি কি থাকে বলো তো? এখানে কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট মানে কি? টি এখানে হচ্ছে তোমাদের স্থির থাকে। তো বয়েলের সূত্রে যেহেতু টি স্থির থাকে, তার মানে যে টিটা এখানে স্থির, তাহলে বাকি আছে কে কে? বাকি আছে পি আর ভি। তাহলে পি আর ভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করবে। তো এখানে তোমাদের পি আর ভি এর মধ্যে সম্পর্কটা কি বলতো? এখানে হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। অর্থাৎ আমরা যদি বয়েলের সূত্রটা দেখি তাহলে সেখানে কিন্তু বলাই রয়েছে এভাবে যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের এই যে আয়তন, আয়তনটা হচ্ছে তোমার চাপের ব্যস্তানুপাতিক। আয়তন হচ্ছে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তো আমরা এইখান থেকেই কিন্তু সেইটাই লিখছি যে বয়েলের সূত্রের মধ্যে এই 3টার মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্টটা কি? টি এখানে কনস্ট্যান্ট। তাহলে টি যদি কনস্ট্যান্ট থাকে, বাকি 2টার মধ্যে সম্পর্ক স্থাপন করবে। বাকি 2টা কে কে আছে? পি আর ভি আছে। তাহলে এই আয়তনটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। তো আমরা সেটাই সুন্দর মতো লিখলাম। তো এখানে আমাদের ভি তে হচ্ছে তোমরা জানো আয়তন, আর পি হচ্ছে এখানে চাপ। ওকে, তো এখন যদি এটা থেকে আমরা একটা সমীকরণ বের করি, আর গুণ করে দাও, বা এখানে তোমরা জানো যে কিভাবে বের করে, আমি একবারে দেখাই দিচ্ছি। সূত্রটা কি আছে তাহলে? P1 V1 ইকুয়াল টু P2 V2। জাস্ট এতটুকু মনে রাখো যে এটা তোমাদের খুব একটা কাজে লাগবে না, এমসিকিউ তে কাজে লাগতে পারে, জাস্ট একটু তোমাদের রিভিশন করাই দিলাম। এরপরে দেখো মনে রাখবা চার্লসের সূত্র। এরপরে কি মনে রাখবা? এরপরে মনে রাখবা হচ্ছে চার্লসের সূত্র। তো এখন দেখো চার্লসের সূত্রের মধ্যে একটু খেয়াল করো, এখানে লেখা আছে চ। তাহলে মানে মনে রাখবা চতে চার্লস, এই যে চতে মনে রাখবা চার্লস, চতে চার্লস, এবং চতে মনে রাখবা চাপ। তার মানে চার্লসের সূত্রের মধ্যে চাপটা হবে তোমার কনস্ট্যান্ট। তাহলে চার্লসের সূত্রের মধ্যে এই যে এখানে যে পিটা, এই যে চাপ না, চাপটা আবার কি? চাপ হচ্ছে পি। তাহলে এখানে পিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এখানে পিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে যদি পি কনস্ট্যান্ট থাকে তাহলে বাকি 2টার মধ্যে সম্পর্ক হবে ভি আর টি এর মধ্যে সম্পর্ক হবে। তাহলে মনে রাখবা ভি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে এখানে হচ্ছে আয়তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? দেখেই বোঝা যাচ্ছে যে আয়তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। তো এখান থেকে তুমি বলতে পারবা যে V1/T
T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। এতটুকু জাস্ট আপাতত এই সময় মনে রাখলেই হবে। ওকে, এই দুইটা ফর্মুলা মনে রাখো। তাহলে বয়েলের সূত্র, চার্লসের সূত্র গেল। এরপরে আসতেছে আমাদের গে-লুসাকের চাপীয় সূত্র। তো দেখো গে-লুসাকের চাপীয় সূত্র, এটা একটু করে মনে রাখবা। চাপীয় সূত্রটা কি, গে-লুসাক কি বলছে, তো এই সূত্রটা আমার মনে থাকতো না, খুব প্যাচ লেগে যাইতো। তো আমি একটা শব্দ বা একটা লাইন মনে রাখতাম। তুমি মনে রাখবা, এই যে গে-লুসাক যে ব্যক্তিটা ছিল, একটা লাইন মনে রাখবা যে গে-লুসাক প্রেম করে একটা মেয়ের সাথে যার নাম হচ্ছে তামান্না। তাহলে এই যে এখান থেকে মনে রাখবা গে-লুসাক, এই যে প্রেমের পি রাখবা, আর মেয়েটার নাম কি তামান্না, তামার টি রাখবা। তাহলে গে-লুসাক প্রেম করে তামান্নার সাথে, পি ইজ প্রপোর্শনাল টু টি, এটাই সূত্র। পি ইজ প্রপোর্শনাল টু টি, এটাই সূত্র। জাস্ট তুমি এটা টেকনিক, তুমি এটা চাইলে ইউজ করতে পারো, অথবা তোমার যেভাবে ভালো লাগে তুমি মনে রাখো। তাহলে আমি কি বললাম যে গে-লুসাক প্রেম করে তামান্নার সাথে, ওইটা দিয়ে মনে রাখবো। এই যে প্রেমের প্রথম শব্দটা হচ্ছে কি বলতো, এটা খুলতেছে না কেন, দেখো তো হাত পিছলা হয়ে গেছে, এটা আবার খুলতেছে না। তো এই যে প্রেমের প্রথম শব্দ হচ্ছে পি, আর তামান্নার হচ্ছে টি। তার মানে এখানে বললাম যে পি ইজ প্রপোর্শনাল টু টি, এটা আমরা ইজিলি মনে রাখতে পারি। তাহলে পি আর টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে, বাকি কি আছে, ভি। তার মানে এই সূত্রের মধ্যে আমাদের ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, এই সূত্রের মধ্যে আমাদের ভি হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং হচ্ছে আমরা গে-লুসাকের চাপীয় সূত্র দেখলাম। তো এবার আমাদের আর কয়েকটা জিনিস এখানে একটু দেখতে হবে, সেটা হচ্ছে আমরা ওই যে পড়ছিলাম না ছোটবেলায় অ্যাভোগাড্রোর সূত্র। তো অ্যাভোগাড্রোর সূত্রটা আমরা একটু করে দেখবো। তো অ্যাভোগাড্রো আসলে কি বলছে, অ্যাভোগাড্রোর সূত্রের মধ্যে বলছে যে অ্যাভোগাড্রোর সূত্র, একটু লিখতে পারো যে অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর, ঠিক আছে, অ্যাভোগাড্রোর সূত্র। তো এই সূত্রের মধ্যে বলা হচ্ছে যে তোমার দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে তোমার টেম্পারেচার, এখানে টেম্পারেচার থাকবে হচ্ছে কনস্ট্যান্ট, এবং এখানে চাপ থাকবে হচ্ছে কনস্ট্যান্ট। তো টেম্পারেচার এবং চাপ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে বলা হচ্ছে যে আয়তন যেটা আছে, এই আয়তনটা হচ্ছে এন এর সমানুপাতিক। তাহলে এখানে দেখো এনটা আবার কি, তাই ভি তো বললাম, ভি তো হচ্ছে তোমার আয়তন, ভি হচ্ছে আয়তন, আর এন হচ্ছে তোমার এখানে মোল সংখ্যা, এন হচ্ছে তোমার মোল সংখ্যা। জাস্ট সূত্রগুলো দেখে একটু করে যাও, কারণ এইগুলো তোমার এমসিকিউতে কাজে লাগতে পারে। তাহলে আয়তনটা হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক, এতটুকু মনে রাখতে পারলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে আমরা একটু আগে দেখলাম কি, বয়েলের সূত্র দেখলাম, চার্লসের সূত্র দেখলাম, গে-লুসাকের সূত্র দেখলাম। তো সবগুলোকে যদি কম্বাইন করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র। কি পাবো বলতো, আমরা পাবো হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র। তো এই যে গ্যাসের সমন্বয় সূত্র, এটা আসলে কি একটু দেখো তো। এটা সবাই তোমরা জানো যে গ্যাসের সমন্বয় সূত্র হচ্ছে যে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু, বলতে পারবা P2 V2 বাই T2। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার গ্যাসের সমন্বয় সূত্র। তো এখানে তোমার হচ্ছে যদি দুইটা জিনিস দেওয়া থাকে বা দুইটা যদি গ্যাস থাকে, তাহলে এটা প্রথমের ক্ষেত্রে এটা চাপ, আয়তন, তাপমাত্রা, পরবর্তী যেটা থাকবে সেটার ক্ষেত্রে। তো এগুলো আমরা ম্যাথ সামনে দেখবো, সমস্যা নাই। এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের গ্যাসের সমন্বয় সূত্র। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। আর দুই একটা জিনিস আমাদের পড়লে আমরা সৃজনশীল সমাধান করতে পারবো। দেখো গ্যাসের সমন্বয় সূত্র দেখলাম। তো ওই যে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কিছু কনসেপ্ট থাকে কিন্তু ভাইয়া, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে কিছু জিনিস পড়াশোনা করতে হয়। যদিও তোমরা এটা ফিজিক্সের চ্যাপ্টার 10 তোমাদের একটা আদর্শ গ্যাস চ্যাপ্টার রয়েছে, ওখানে পড়ে আসছে অনেকে, তো ওই পরীক্ষা তোমাদের অলরেডি হয়ে গিয়েছে। তো এই যে আদর্শ যে গ্যাস আছে, এটা আমাদের একটু হালকা জানতে হবে, খুব বেশি লাগবে না। একটু দেখে নিবা যে আদর্শ গ্যাস কাকে বলে, এটা আমরা আরেকটা তোমাদের আলাদা ভিডিওতে পড়াবো। তো এখন এই যে আদর্শ গ্যাস সমীকরণ যেটা আছে, তোমরা সবাই জানো যে সকল গ্যাসগুলো কি করে বলতো, বয়েল এবং চার্লসের সূত্রগুলা যুগ্মভাবে মেনে চলে। যুগ্মভাবে মানে কি, যে সে একসাথে বয়েলের সূত্র ও মানবে, সে একসাথে চার্লসের সূত্র ও মানবে। তার মানে বয়েল এবং চার্লসের সূত্র যদি একসাথে মানে যুগ্মভাবে মেনে চলে, এবং এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা মেনে চলে, সমীকরণটা কি আদর্শ গ্যাসের, যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, যদি এই সমীকরণটা মেনে চলে, তাহলে আমরা সেই গ্যাসগুলোকে আদর্শ গ্যাস বলি। তো মজার ব্যাপার হচ্ছে, বাস্তবে কিন্তু আদর্শ গ্যাস বলে কিছুই হয় না, ঠিক আছে, আদর্শ গ্যাস বলে কিছুই হয় না। আমাদের যে বাস্তব গ্যাসগুলো আছে, এগুলোকে আমরা নির্দিষ্ট কিছু টেম্পারেচার এবং চাপ দিয়ে সেই গ্যাসগুলোকে কিন্তু আমরা আদর্শ গ্যাসের মতন আচরণ করাতে পারি। বাট তুমি যদি চিন্তা করো প্রকৃতিতে আসলে কি আদর্শ গ্যাস এক্সিস্ট করে, আদর্শ গ্যাস তুমি যদি প্রকৃতভাবে দেখো, আদর্শ গ্যাস কিন্তু এক্সিস্ট করে না। যে বাস্তব গ্যাসগুলো আছে, এগুলোকেই চাপ তাপ কমিয়ে বাড়িয়ে দেখা যায় আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে আদর্শ গ্যাসের মতন সেগুলোকে আচরণ করাতে পারি। যাই হোক, সেটা আমাদের লাগতেছে না এখানে। আমাদের এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই সূত্র থেকে পরীক্ষায় পরিবেশ রসায়নে ম্যাথ আসার পসিবিলিটি খুব বেশি, যে পিভি ইকুয়াল টু এন আর টি। তো পি এখানে তোমরা সবাই জানো, পি হচ্ছে এখানে তোমার চাপ, ভি কি বলতো, ভি হচ্ছে এখানে তোমার আয়তন, এন হচ্ছে কি, এন হচ্ছে এখানে তোমার বলতো কি বলতো, এন হচ্ছে এখানে তোমার মোল সংখ্যা, এন হচ্ছে মোল সংখ্যা। আর কি, আর হচ্ছে এখানে মোলার গ্যাস ধ্রুবক, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। আর টিতে হচ্ছে এখানে আমাদের টেম্পারেচার বা
তাপমাত্রা, টেম্পারেচার বা তাপমাত্রা। এখন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে যদি তোমার এন এর মান পরীক্ষায় না দেয়া থাকে তাহলে এন এর মান বের করা লাগতে পারে। এন এর মান বের করার টেকনিকটা হচ্ছে, দেখো এন তুমি কেমনে বের করবা, এন বের করার টেকনিকটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এই সূত্র তোমাকে কিন্তু অ্যাপ্লাই করা লাগতে পারে। তো এই ডাব্লিউটা হচ্ছে কিন্তু গ্রামে প্রকাশিত ভর, আর এমটা হচ্ছে কিন্তু এখানে তোমার আণবিক ভর। এম হচ্ছে এখানে তোমার আণবিক ভর, ঠিক আছে। যদি কখনো এন এর মান দেয়া না থাকে আমরা এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে কিন্তু এন এর মানটা বের করে ফেলতে পারবো। তো এই সূত্রটা একটু মনে রাখো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ তোমার একটা এমসিকিউ তো তুমি কমন পেতে যাচ্ছ বা একটা এমসিকিউ কমন পাবা, সেটা আমি তোমাকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। তো এমসিকিউ আসতে পারে অথবা তোমার সৃজনশীল করার সময় তো কাজে লাগবেই। সেটা হচ্ছে এই যে তোমার আর অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক, এই আর এর মানটা তোমাকে মুখস্থ রাখাই লাগবে। তো আর এর মানটা কিভাবে মুখস্থ রাখবা, এই আর এর আমরা এসআই এককের মানটা দেখবো। এসআই এককের মান হচ্ছে 8.314, 8.314 মনে রাখবা, জুল পার মোল পার কেলভিন। তো এটা হচ্ছে আমাদের আর এর এসআই এককের মান। তাহলে এসআই এককের মানটা কি, 8.314 জুল পার মোল পার কেলভিন। অনেক সময় এককটা পরীক্ষা আসে, এটা হচ্ছে এসআই এককের মান। এবার যদি আমরা তোমাকে এখানে বলি যে সিজিএস এককের মানটা কত, এটাও পরীক্ষায় তোমার লাগবে, দুইটাই একটু লিখে রাখো সিজিএস। তো সিজিএস এ যদি মানটা পরীক্ষায় চায় তাহলে সেই আর এর মানটা হবে মনে রাখবা 0.0821, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। তাহলে কি বললাম, যে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। তো এই যে আর এর যে মানগুলা, এটা তোমাকে একটু সুন্দর করে মনে রাখা লাগবে। এবার আসো আমরা তোমাকে আরো কয়েকটা জিনিস একটু করে দেখাই দেই। তো যেহেতু আর এর মানটা তোমাকে বললাম, এখানে তোমার কোথায় কাজে লাগতে পারে আমি যদি একটু বলি, যখন আমরা ম্যাথ গুলা করবো তখন দেখা যায় যে আমাদের ইউনিট কনভার্সন করতে হয়, ঠিক আছে। তো ওই যে যখন আমাদের ওইগুলো কনভার্ট করতে হবে, এগুলো কিন্তু আমরা কনভার্ট অনেক সময় করতে পারি না, দেখা যায় যে এই জিনিসগুলো আমরা বুঝি না। তো আমরা এই কনভার্টের তোমাকে কিছু ক্রাইটেরিয়া লিখে দেই, এটা লিখে রাখো, সামনে তোমার কাজে লাগবে, খাতায় লিখে রাখো, সামনে তোমার এটা কাজে লাগবে। এইটা বুঝলে তোমার অঙ্ক সহজ, আর এটা না বুঝলে অঙ্ক তোমার জন্য মানে কনভার্ট করতে না পারলে অঙ্ক করতে পারবে না। তো এখন বেসিক্যালি দুইটা তোমার এখানে ক্রাইটেরিয়া আছে। তুমি এই যে আর এর মান, আর এর মান একটু আগে দেখলা যেটা হচ্ছে তোমার এসআই যে এককটা, সেটা কি ছিল, আচ্ছা আগে সিজিএস টা লিখি, আগে সিজিএস টা লিখি। সিজিএস এ কি দেখলা, সিজিএস এ আর এর মানটা হচ্ছে 0.0821, 0.0821, এটা কি বলতো, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন, ঠিক আছে। আর যদি তুমি এসআইটা লেখো তাহলে সেটা হচ্ছে 8.314, 8.314 জুল পার মোল পার ক্যালভিন। ওকে, এইটা ছিল তোমার কি এককে, এটা তো ছিল তোমার এসআই এককে। তো যখন তুমি অঙ্কগুলা করবা, ওই যে একটু একটা সূত্র দেখলাম না, সূত্রটা কি ছিল বলতো, যে পিভি ইকুয়াল টু এন আর টি। তো এই আর এর মান তুমি আসলে কোনটা বসাবা, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এর মান যেভাবে বসাবা, এই বাকি পি এর মান ভি এর মান তোমার কিন্তু সেইভাবে বসাইতে হবে। এখন আর এর মান তুমি যদি এইটা বসাও, এই সূত্রের মধ্যে আর এর মান যদি এইটা বসাও, তাহলে তোমার এখানে এই যে চাপটা আছে, এই চাপটাকে তোমাকে বসাইতে হবে সবসময় এটিএম এককে বসাইতে হবে। এই জিনিসটা বুঝতে পারলে অঙ্ক সবগুলাই পারবা, পরীক্ষায় যে সৃজনশীল আসুক না সবগুলাই পারবা। যদি তোমার এখানে এই যে আর এর মানটা যদি তোমার লিটার অ্যাটমসফিয়ারে বসাও, তাহলে পিটা হবে, এই পিটা হবে এটিএম এ, এবং এই যে ভিটা আছে, ভিটা হবে তোমার লিটারে হবে। ওকে, এখন তুমি যদি মনে করো না ভাইয়া আমি এটা বসাবো না, আমি এসআইটা বসাবো, তাহলে পি এর মানটা হবে প্যাসকেলে, পি এরটা হবে প্যাসকেলে, এবং এই ভি এর মানটা হবে মিটার কিউব, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তুমি একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এটা থেকেই তোমার পরীক্ষার প্রশ্নগুলো কমন চলে আসবে। জাস্ট এতটুকু বুঝতে পারলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা একটু ভালো মতো রাখো, আমি এগুলো দরকার হলে পরবর্তীতে আরো একবার দেখাবো তোমাকে। আর একটা তোমাকে একটু কনভার্সন দেখাই, এখানে তোমাকে আর কিছু কনভার্ট করা লাগতে পারে, সেটা একটু তোমাকে দেখাই। দেখো এইগুলা বুঝতে পারলে, এগুলো কনভার্ট করতে পারলে তোমার হচ্ছে পরীক্ষায় দেখবা যে ইজিলি তুমি পাচ্ছ। তো আমরা এখন এই যে পিটা আসলে কনভার্ট করে দেখবো, যে পি এর একক, এটা একটু সুন্দর মতো লিখো। পি এর এককটা কি, পি মানে চাপ। তো এই যে চাপ আমরা কি জানি বলতো, আমরা জানি নর্মালি যে এক এটিএম মানে কি বলতো, এক এটিএম মানে আমরা জানি, যেটা মুখস্থ করতে হবে, এইটা মুখস্থ করতে হবে, এটা তোমাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, যে এক অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 101325 প্যাসকেল। তাহলে এক অ্যাটমসফিয়ার সমান 101325 প্যাসকেল, এটা তুমি বলতে পারো। অথবা এই যে এইটা প্যাসকেল, এটাকে আবার বলা হয় কি জানো, এটাকে আবার বলা যায় 10⁵ প্যাসকেলও বলা হয়। এখানে আমার জায়গা হবে না, আমি একটু এদিক থেকে লেখা শুরু করি। তো আমি যেটা বলতেছিলাম যে এক এটিএম মানে হচ্ছে 101325 প্যাসকেল, এটা আমি বলতে পারি। অথবা আমি বলতে পারবো এটাকে 10⁵ প্যাসকেলও বলতে পারবো। তার মানে এক অ্যাটমসফিয়ার সমান হচ্ছে, বা এক এটিএম সমান হচ্ছে এত প্যাসকেল। এখন তুমি একটা জিনিস খেয়াল রাখো, আমি এটা বললাম প্যাসকেল আমি নিয়ে গেলাম, এখন এখানে তোমাদের সবসময় যেভাবে আসবে এমনটা না, তোমাকে আরো কিছু ডাটা এখানে মাথায় রাখা লাগবে। এইটা সমান আবার আমি বলতে পারবো যে 76 সেন্টিমিটার পারদ চাপ বলতে পারবো, ঠিক আছে। আবার মনে করো যদি আমার এখানে সেন্টিমিটার না থাকে, মিলিমিটার থাকে, ঠিক আছে,
এখন তাহলে কি হবে দেখো, যদি আমাকে এভাবে বলে যে 760 মিলিমিটার হাইড্রোজেন, এইগুলো কিন্তু আমাকে জানতে হবে যে এইটা যে কথা, 1 অ্যাটমসফিয়ার যে কথা, এটা একই কথা, এটা একই কথা। আবার যদি আমাকে পারদ চাপ বলে তাহলে 76 সেন্টিমিটার, এটা এই 1 অ্যাটমসফিয়ার সমান এটা বলতে পারবো। আবার 1 অ্যাটমসফিয়ার সমান বলতে পারবো 760 মিলিমিটার হাইড্রোজেন চাপ বা পারদ চাপ বলতে পারি। সো এই লাইনটা আমাকে খুব সুন্দর করে কিন্তু মাথায় রাখা লাগবে। যদি ভাইয়া আমি অঙ্কগুলো খুব সুন্দরভাবে করতে চাই তাহলে এটা আমাকে মাথায় রাখাই লাগবে। এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস আমি শেখাবো, সেটা হচ্ছে দেখো মনে রাখবা সুন্দর করে যে 1 কিলো প্যাসকেল, 1 কিলো প্যাসকেল সমান সমান হচ্ছে 1000 প্যাসকেল। এটা একটু সুন্দর করে নোট করো। তাহলে 1 কিলো প্যাসকেল সমান সমান হচ্ছে 1000 প্যাসকেল। তো আমাদের অঙ্ক করতে গেলে এটা লাগবে। এটা আমি একটু সুন্দর করে গেলে উপরে একটু লিখে রাখি, তোমাদের এই জিনিসগুলো সামনে কাজে লাগবে। এই জিনিসগুলো তোমাদের সামনে কাজে লাগবে। সেটা হচ্ছে এই যে এটা লাগবে 1 কিলো প্যাসকেল সমান 1000 প্যাসকেল। এটা সুন্দর করে লিখে দিলাম যে 1 কিলো প্যাসকেল সমান হচ্ছে 1000 প্যাসকেল। এইটা সুন্দরভাবে তোমার লাগবে। আরেকটা লাগবে, সেটা হচ্ছে এই লাইনটা তোমার লাগবে, যেটা তোমাকে এখানে বলে দিলাম। সেটাও আমি সুন্দর করে তোমার জন্যই লিখে রাখি, কারণ যখন এই ম্যাথগুলো সিরিয়াসলি সমাধান করাবো তখন এটা লিখে রাখলে তোমার দেখে বুঝতে সুবিধা হবে। এরকম লিখে রাখি যে আমি যেটা বললাম তোমাকে এখানে যে 1 এটিএম সমান সমান হচ্ছে 101325 প্যাসকেল, অথবা এইটা যে কথা 10⁵ প্যাসকেল একই কথা। তুমি যদি 1 এটিএম সমান এটা দিয়ে অঙ্ক করো তাও হবে, 1 এটিএম সমান এটা দিয়ে করো তাও অঙ্ক হবে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। আবার এটা সমান বলা যায়, এটা সমান কি বলা যায় যে 76 সেন্টিমিটার হাইড্রোজেন চাপ বলতে পারি। আবার মিলিমিটারে বললে তখন তুমি এটাকে বলতে পারবা 760 মিলিমিটার হাইড্রোজেন চাপ কিন্তু বলতে পারবা। জাস্ট এতটুকু মনে রাখো। আর একটা কি 1 কিলো প্যাসকেল সমান সমান 1000 প্যাসকেল। এটা আমরা জাস্ট পি এর কনভার্ট দেখলাম, এটা আমরা পি এর এককটা কনভার্ট কিভাবে করে এটা আমরা কিন্তু সুন্দরভাবে দেখে ফেললাম। এবার আসলে আমরা একটু সামনে যাব, সেটা হচ্ছে আমরা আয়তনের কনভার্ট গুলো একটু দেখবো যে আয়তনটা আসলে কিভাবে কনভার্ট হয়। ঠিক আছে, তো আমরা যে সূত্রে বললাম না যে এগুলো লাগবে, কখন লাগবে, কিভাবে লাগবে, যখন আমি সৃজনশীল গুলো করাবো তখন তুমি বুঝতে পারবা। এখন তোমার না বুঝলেও সমস্যা নাই, জাস্ট আমি এখন যেভাবে বলতেছি তুমি জাস্ট এই জিনিসগুলো একটু করে নোট করে রাখো। তো এবার দেখো আমরা হচ্ছে পি এর এককটা একটু করে দেখবো। পি তো দেখলাম, আমরা ভি এর এককটা দেখবো একটু করে। তো ভি এর একক, আমরা যদি ভি এর এককটা একটু করে দেখার চেষ্টা করি তাহলে মনে রাখবা যে এইখানে তোমাকে কয়েকটা জিনিস একটু নোট করতে হবে। সেটা কি, কয়েকটা কথা তোমাকে বুঝতে হবে। আমরা নর্মালি কি জানি, এই যে একটা আমরা জিনিস জানি, দেখো আমি এটা আমি এটা এখানে লিখি তোমার সুবিধা হবে। যে এই যে এটা একটু মনে রাখবা যে 1 লিটার সমান আমরা কি জানি, আমরা জানি যে 1 লিটার সমান সমান হচ্ছে 1000 মিলিলিটার। 1 লিটার সমান সমান হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার তুমি লিখতে পারতা, অথবা তুমি এটাকে লিখতে পারতা 10⁻³ মিলিলিটার। একই কথা, 1000 যে কথা এটা একই কথা, তুমি যে কোনো একটা লিখতে পারবা। আচ্ছা, আবার মনে করো তোমাকে এবার বলছে যে এই যে তোমাকে বলছে 1000 যে কথা 10⁻³ একই কথা, তাহলে আমি লিখলাম 10⁻³ সিসি। সিসি মানে কি, দেখো এখানে মিলিলিটার যে কথা, সিসিও ওই একই কথা বোঝাচ্ছে। তো এইটা দেখে তোমার ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, তুমি ভয় পাবা না, একই কথা। এই 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার যে কথা, এই সিসি মানেও হচ্ছে 1000 মিলিলিটার, একই কথা। জাস্ট এই কথাগুলো তোমাকে একটু করে বুঝতে হবে। এবার দেখো আরেকটা জিনিস তোমাকে শেখাই, 1 ডেসিমিটার কিউব, ডিএম কিউব, এইটা মানে কি ভাইয়া? তার মানে দেখো এই যে 1 লিটার লিখছো না, এই 1 লিটার যে কথা এটা 1 ডিএম কিউব, এইটা মানে হলো 1 লিটার, এটা মানে হলো 1 লিটার, এটা মানেও 1 লিটার, এটা মানেও 1 লিটার। বাট পরীক্ষা যদি এটা দেয় আমরা ভয় পাই যে 1 ডিএম কিউব, এইটা আবার কি জিনিস, কই থেকে নিয়ে আসছে আমি তো জানি না। তো এই 1 ডিএম কিউব যে কথা, 1 লিটার কিন্তু একই কথা। তার মানে এই 1 লিটার সমান সমান 1 ডিএম কিউব, একই কথা। আমি তোমাকে লিখে দিই এই জায়গাটার মধ্যে, যে সুন্দর করে মনে রাখবা যে 1 লিটার যে কথা, 1 ডেসিমিটার কিউব একই কথা। তার মানে এই দুইটা আমাদের একই জিনিস। এখানে কি কোনো পার্থক্য আছে? এখানে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে একটু করে মাথায় রাখা লাগবে। এরপরে আরেকটা জিনিস তোমাকে শেখাবো, সেটা হচ্ছে যে এই যে 1 লিটার আছে, এই 1 লিটার সমান আবার মনে রাখবা 10⁻³ মিটার কিউব। এটা আমি আলাদা করে তোমাকে লিখে দিব, এটা তোমার লাগবে। সেটা হচ্ছে সুন্দর করে লিখে রাখো, একটু নোট করো কোথায় লিখে দিব। এখানে লিখে দেই, একটু সাইডে তোমাকে লিখে দেই। সেটা হচ্ছে এই যে এখানে তো লিখে দিলাম 1 লিটার, তারপর আলাদা করে লিখে দেওয়ার কারণটা কি? আলাদা করে লিখে দেওয়ার কারণ হচ্ছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা তোমার লাগবে। সেটা কি, 1 লিটার, 1 লিটার সমান কত মিটার কিউব? দেখো একটু করে, এই যে 1 লিটার সমান সমান হচ্ছে 10⁻³ মিটার কিউব। 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। আবার যদি এখানে 1 লিটার না থেকে যদি 1 মিলিলিটার থাকে, তাহলে মনে রাখবা যে 1 মিলিলিটার সমান সমান হচ্ছে 10⁻⁶ মিটার কিউব।
তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে 1 কিলো প্যাসকেল সমান সমান হচ্ছে 1000 প্যাসকেল, 1 লিটার সমান সমান হচ্ছে 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাকে বলছি যে 1 মিলিলিটার সমান সমান হচ্ছে 10⁻6 মিটার কিউব। এখানে কিন্তু মিলিলিটার না থাকে, এটা কিন্তু এভাবেও আসতে পারতো ভাইয়া। মিলিলিটার মানে কি, আবার মিলিলিটার মানে কি 1 সিসি না? এই যে একটু আগেই বললাম না, এই যে এখানেই তো বললাম মিলিলিটার যে কথা, সিসি একই কথা। তার মানে এখানে মিলিলিটারও থাকতে পারে অথবা সিসিও থাকতে পারে, যেটাই থাকুক না কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আরেকটা জিনিস এখানে মনে রাখবা, সেটা হচ্ছে যে সবগুলো লাগবে না, বেসিক্যালি এই দুটো হলেই হবে। আরেকটা জিনিস দেখাই, 1 মিটার কিউব, কারণ এই দুইটা ফরমেশন দেখাইছি তো এই জন্য তোমাদের লিখে দিচ্ছি। আরেকটা জিনিস দেখো যে 1 মিটার কিউব, এই যে 1 মিটার কিউব তোমাদেরকে বললাম, এই 1 মিটার কিউব সমান সমান হচ্ছে 10⁻³ লিটার। 1 মিটার কিউব সমান সমান 10⁻³ লিটার। এটা তোমাদের একটু হালকা পাতলা মাঝে সাথে কাজে লাগতে পারে। তো এই কয়েকটা জিনিস লিখে রাখো অথবা স্ক্রিনশট নাও, তাহলে আমাদের দেখবা পড়াশোনার প্রেশারটা অনেকটাই কমে যাবে। 1 মিটার কিউব সমান সমান 10⁻³ লিটার, সে এতটুকু পারলেই হবে, আর লাগবে না। আমরা এখন সামনে সৃজনশীলে চলে যাব আর কিছু জিনিস দেখে। তো আরেকটা জিনিস তোমাকে বলি, ওই যে আমরা অনেক সময় ছোটবেলায় পড়ছি না এমসিকিউ গুলো সমাধান করার ক্ষেত্রে, যে তোমাদের পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, এটা তোমাদেরকে অনেক স্যার বা অনেক ভাইয়ারা কিন্তু তোমাদেরকে পড়াইছিল যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। তো মনে রাখবা যে তাপমাত্রায় গ্যাসের দুইটা জিনিস শূন্য হওয়া লাগবে, একটা হচ্ছে গ্যাসের গতিশক্তি শূন্য হওয়া লাগবে, কি বললাম, একটা হচ্ছে গ্যাসের গতিশক্তি শূন্য হওয়া লাগবে অথবা গতিশক্তি তোমার লোপ পাওয়া লাগবে। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় এবং গতিশক্তি লোপ পায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে আমি যেটা বলতেছিলাম এখানে, যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় এবং গতিশক্তি লোপ পায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। পরীক্ষায় এটা আসে, এবং এই পরম শূন্য তাপমাত্রার যে ব্যাপারটা পরীক্ষায় লাগে সেটা হচ্ছে মানটা পরীক্ষায় এমসিকিউতে আসে। তো এই যে পরম শূন্য তাপমাত্রা এর মানটা তুমি একটু মনে রাখবা। পরম শূন্য তাপমাত্রা মনে রাখবা, সেটা হচ্ছে দেখো -273°C। কি বললাম? -273°C। অথবা তুমি এটাকে বলতে পারবা ওকে মানে কি ভাইয়া? ওকে মানে হচ্ছে 0 কেলভিন। এই যে 0 কেলভিন, এটাকে তুমি মনে রাখবা, ওকে দিয়ে মনে রাখবা। এবং আরেকটা জিনিস মনে রাখবা, -4 5 4 মানে 4 লিখলাম, 4 এর পরে কত 5 লিখলাম, 4 আর 5 যোগ করলে কত হয়? 9 হয়। তাহলে 459 দশমিক, প্রথম শব্দটা কত? 4, আবার লিখবা এত ডিগ্রি ফারেনহাইট। তাহলে তোমাকে তিনটা জিনিস বা তিনটা মান মনে রাখা লাগতে পারে। তোমাকে বলতে পারে পরম শূন্য তাপমাত্রা মান নিচের কোনটা, তাহলে -273°C অথবা 0 কেলভিন অথবা -459.4 ফারেনহাইট। তো এটাকে তুমি একটু সুন্দর মনে রাখবা, প্রথমটা 4, তারপর এটা 5, 4 আর 5 যোগ করলে 9, আর প্রথমে 4 লাস্টে 4 দিয়ে দিবা। তো এইভাবে তুমি পরম শূন্য তাপমাত্রা মানটা মনে রাখতে পারবা। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র পড়বো, গ্রাহামের ব্যাপন সূত্র। তো এই যে ভাইয়া আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র, এটা আমাদের কি বলে আসো একটু করে দেখি। গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের কি সূত্র বলতো? গ্রাহামের ব্যাপন সূত্র। তো এখন গ্রাহামের ব্যাপন সূত্র আমাদেরকে বেসিক্যালি কি বলে? তো এই গ্রাহামের ব্যাপন সূত্র আমাদের বলে যে একটা গ্যাস ব্যাপিত হতে কতটুকু সময় নেয় বা কোন গ্যাসটা দ্রুত ব্যাপিত হচ্ছে। ঠিক আছে, ধরো আমি রুমে একটা স্প্রে ছাড়িয়ে দিলাম, তো এই স্প্রেটা আসলে কত দ্রুত ছড়িয়ে যাচ্ছে, কত দ্রুত ছড়াচ্ছে, এইটাই বা কত দ্রুত ব্যাপিত হচ্ছে, এই জিনিসটাই কিন্তু গ্রাহামের ব্যাপন হার বলে। তো গ্রাহামের ব্যাপন হার বলে এই যে আমাদের আর যেটা আছে, আরটা কি? আরটা হচ্ছে আমার গ্যাসের ব্যাপন হার, লিখে দিব, টেনশন নিও না। তো এই আরটা হচ্ছে ভাইয়া আমার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, বোঝো নাই তো? টেনশন নিও না ভাইয়া, তো আসি বুঝাই দিচ্ছি। তো এই যে আর যেটা আছে ভাইয়া, আমি একটু লিখে দেই, আমি একটু সুন্দর করে লিখে দিই, মার্কারটা এখানে রাখি, এটা কি খুলবে? আচ্ছা, খুলছে। এই যে আর যেটা আছে, এই আরটা বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে ব্যাপন হার। এই আরটা কি ভাইয়া? এই আরটা হচ্ছে তোমার ব্যাপন হার, এটা হচ্ছে তোমার ব্যাপন হার। আর ডিটা হচ্ছে তোমার এখানে গ্যাসের ঘনত্ব, ডিটা হচ্ছে তোমার গ্যাসের ঘনত্ব। একটা হচ্ছে তোমার ব্যাপন হার আর একটা হচ্ছে তোমার গ্যাসের ঘনত্ব। তো আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র বলে এই যে আমাদের এখানে ব্যাপনের যে হারটা রয়েছে, এই ব্যাপনের হারটা হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কি জানো? তার মানে হচ্ছে তোমার যদি ঘনত্বটা বেশি হয় তাহলে ব্যাপন হার কম হবে, ব্যাপন হারটা কম হবে। আবার যদি তোমার ঘনত্বটা কম হয় তাহলে ব্যাপন হারটা বেশি হবে। এখন এই সূত্রটাকে আমরা একটু ইলাবোরেট করে আর একটু সুন্দরভাবে লিখতে পারি। এর ফরমেশনটা আমরা একটু তোমাকে দেখাই, এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ পরীক্ষা আসবে, তো আমি একটু ফরমেশনটা তোমাকে দেখাই। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে আর is proportional to 1/√m, 1/√m তো না, 1/√d ছিল, 1/√d ছিল, ঘনত্ব ছিল। তো এটাকে আমি সূত্র আকারে লিখলে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আমি যদি উপরে লিখি, উপরে মনে করে লিখলাম R1/R2, এখানে উপরে R1 আসছে, তাহলে এখন যদি আমি এটাকে এই যে ডিটাকে উপরে নিয়ে যাই তাহলে কি হবে? এটা তো মনে করো তোমার উপরে হবে D2/D1, কারণ ব্যস্তানুপাতিক, এখানে উপরে 1 থাকলে এখানে 2 হবে, আর এখানে 2 থাকলে এখানে 1 হইতো, ব্যস্তানুপাতিক সম্পর্ক করে দিলাম। তাহলে এই যে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা আবার হচ্ছে মনে রাখবা
এটা আবার মনে রাখবা যে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আণবিক ভর কি m, তাহলে m2/m1। এখানে তো এটা আমরা প্রথমে দেখলাম হচ্ছে ঘনত্ব দিয়ে, এটা আমরা দেখলাম ঘনত্ব দিয়ে। এবং মনে রাখবা এটা হচ্ছে এই আণবিক ভর, এমটা কি, এমটা হচ্ছে এখানে আণবিক ভর। এম হচ্ছে এখানে কি বলতো, এম হচ্ছে আণবিক ভর। তাহলে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং একই সাথে তোমাকে আরেকটা যেটা মাথায় রাখা লাগবে, এটার বর্গমূল আছে। আরেকটা হচ্ছে সময়, তুমি যদি দেখো তাহলে সময়ের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক, বাট এখানে বর্গমূলটা নাই, কারণ এখানে হচ্ছে t2/t1। তার মানে সময়ের সাথেও এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, কিন্তু এখানে জাস্ট বর্গমূলটা নাই। তো এইটা পুরো লাইনটা, এই যে পুরো লাইনটা আমি তোমাকে লিখে দিলাম, এই পুরো লাইনটা তুমি যে কাজটা করবা একটা সূত্র আকারে মনে রাখবা, তাহলে তুমি ম্যাথগুলো ইজিলি করতে পারবা। এখানে হচ্ছে আণবিক ভর এটা। তো এখন আমাদের ধরো পরীক্ষা দুটো পাত্র দেওয়া আছে, এটা একটা পাত্র দেওয়া আছে, এটা একটা পাত্র দেওয়া আছে। তো এখানে অনেক ডাটা দেওয়া থাকবে। যদি বলো যে কোন গ্যাসটা ব্যাপন হার বেশি, আমরা ব্যাপন হার কেমনে বের করবো? আমরা যদি এই প্রথম যে গ্যাসটা থাকবে এটার ক্ষেত্রে মনে করো আমরা এম এর মান বের করলাম, আণবিক ভর বের করলাম, m1 বের করলাম। আবার এটার ক্ষেত্রে মনে করো আমরা আণবিক ভর m2 বের করলাম। তো দুইটার ক্ষেত্রে আমরা আণবিক ভর বের করছি। তো এখন আণবিক ভর বের করে আমি যদি দেখি, মনে করো এটা আণবিক ভরের মান আসছে 10, এটা আণবিক ভরের মান আসছে 50, তুমি আমাকে বলো তো কোনটা আণবিক ভর বেশি? এখানে আণবিক ভর কম, এখানে বেশি। সূত্র যেহেতু ব্যস্তানুপাতিক, তার মানে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি হবে। আমাকে যদি এরকম ডাটা দিয়ে বলে যে কোনটার ব্যাপন হার বেশি হবে, তাহলে আমি একটা দেখলাম 10 আসছে, একটা 50 আসছে, একটা 10 একটা 50, তাহলে 50 মানে বেশি। তাহলে যেহেতু এটা বেশি, তার মানে এখানে ব্যাপন হারটা কম হবে। আর যেহেতু এখানে কম, তার মানে এখানে ব্যাপন হারটা বেশি হবে। কারণ যেহেতু এখানে উল্টা উল্টি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, এটাকে আমি বলি উল্টা উল্টি সম্পর্ক। তাহলে আমরা এইভাবে কিন্তু এম এর মান বের করে এই প্রশ্নগুলো ডিসিশন নিতে পারবো। তাহলে আসো ভাইয়া, আর দেরি কেন, আমরা এই টাইপ থেকে যে ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে আমরা সেই সৃজনশীল প্রশ্ন একটু করে সমাধান করার চেষ্টা করি। তো আমাদের এখানে দেখো প্রথমেই যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে একটা পাত্র 1 দেওয়া আছে, এখানে একটা পাত্র 2 দেওয়া আছে, কোনো সমস্যা নাই। পাত্র 1 এর মধ্যে দেওয়া আছে 500 মিলিমিটার হাইড্রোজেন পারদ চাপ দেওয়া আছে 0.6 গ্রাম। তার মানে কি কি দেওয়া আছে একটু দেখো তো। এখানে ডাব্লিউর মান দেওয়া আছে, তারপর এখানে 100 সিসি, মানে হচ্ছে যে মিলিলিটার। সিসি যে কথা মিলিলিটার একই কথা, এই যে সিসি যে কথা মিলিলিটার সেই একই কথা। তার মানে এখানে মিলিলিটারে একটা আয়তনের মান দেওয়া আছে। 25°C মানে কি একটা টেম্পারেচার দেওয়া আছে। পাত্র 2 এর মধ্যে এখানে ওই একইভাবে চাপ দেওয়া আছে, ডাব্লিউর মান দেওয়া আছে 5 ডেসিমিটার কিউব। এই যে আমি তোমাকে একটু আগে পড়াইলাম না, ডেসিমিটার কিউব মানে লিটার, ডেসিমিটার কিউব যে কথা লিটার একই কথা। এই যে ডেসিমিটার কিউব যে কথা লিটার একই কথা। তার মানে 5 ডেসিমিটার কিউব। তার মানে এটার মানটা কত? এই যে 5 ডেসিমিটার কিউব মানে কত বলো তো? মানে কত? এটা খুলতেছে না কেন? 5 ডেসিমিটার কিউব মানে হচ্ছে এখানে বলতো এটা কত? এটা হচ্ছে 5 লিটার। কারণ ডেসিমিটার কিউব যে কথা লিটার একই কথা। তার মানে এটা হচ্ছে 5 লিটার দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের এখানে টেম্পারেচারের মান দেওয়া আছে, এটা হচ্ছে আমার চাপের মান দেওয়া আছে, এটা হচ্ছে আমার ডাব্লিউর মান দেওয়া আছে, একইভাবে এখানেও দেওয়া আছে। তো প্রথমে দেখো আমাদের কি বলছে। আমাদের বলছে উদ্দীপকের 1 নং পাত্রটার গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। তার মানে এখানে যে 1 নং পাত্রে যে গ্যাসটা আছে, এই গ্যাসের আমাদেরকে আণবিক ভর বের করতে বলতেছে। তো চলো আমরা সুন্দরভাবে আণবিক ভর বের করার চেষ্টা করি। তাহলে আমরা যদি গ নাম্বার লিখে সমাধান করি, গ নাম্বার যদি ভাইয়া আমরা সমাধান করি, তো আমাকে বলছে কি যে আণবিক ভর বের করো। তাহলে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে তুমি পরীক্ষায় লিখবা যে দেয়া আছে, সুন্দরভাবে লিখবা যে দেয়া আছে, যে ডাটাগুলো আছে সুন্দরভাবে লিখলে এখান থেকে তোমার নাম্বার আসবে। তো দেওয়া আছে কি, তুমি সুন্দরভাবে লিখবা যে চাপ দেওয়া আছে কত? চাপ দেওয়া আছে তোমার 500 মিলিমিটার হাইড্রোজেন চাপ দেওয়া আছে। তারপরে তোমার ডাব্লিউর মান কত দেওয়া আছে? 0.6 গ্রাম দেওয়া আছে। এরপরে তোমার এখানে ভি এর মান দেওয়া আছে কত? ভি এর মান দেওয়া আছে 100 সিসি। সিসি যে কথা মিলিলিটার হচ্ছে একই কথা। আর তোমার টেম্পারেচার দেওয়া আছে 25°C। তো আমি যদি এটাকে টেম্পারেচারকে একবারে কনভার্ট করি, যেহেতু আমার সেলসিয়াস আছে আমি ক্যালভিনে নিব, তাহলে 25 273 যোগ করলে কত আসে? 298 ক্যালভিন চলে আসে। তো আমার কি বের করতে বলতেছে? ভর বের করতে বলতেছে, মানে এম এর মানটা বের করতে বলতেছে। এম এর মান, ঠিক আছে, আণবিক ভর মানে এম এর মান বের করতে বলতেছে। তো আমরা কি জানি দেখো তো, আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এই সূত্র আমরা জানি। তাহলে এখন আমরা এখানে পিভি রাখলাম, এন এর পরিবর্তে আমরা রাখতে পারবো। আমরা সূত্র দেখলাম একটু আগে যে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তো আমরা এন এর পরিবর্তে ডাব্লিউ বাই এম রাখলাম, এখানে আর আছে রাখলাম, টি আছে রাখলাম। ওকে, তো সমস্যা নাই। এবার দেখো আমি এম এর মান বের করবো, তাহলে এমটাকে এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে যাই, অথবা তুমি আর গুণ করতে পারো, কোনো সমস্যা নাই, তোমার যেটা সুবিধা মনে হয়। দেখো একদম ভেঙে ভেঙে করে দেই। পরে আমি আর গুণ করতেছি, তাহলে কি পি ভি এম এটা রাখলাম, আর উপরে এটা তো উপরে আছে, তার মানে কি এখানে আছে তোমার ডাব্লিউ আর টি। তো এখন যদি আমি সিম্পলিফাই করি এটাকে, দেখো একদম সিম্পল জিনিস, এক লাইনেও করা যায়। তো আমার এম এর মান লাগবে, তাহলে এম ইকুয়াল টু আমি কি করতে পারবো, এই যে উপরে আছে আমার ডাব্লিউ আর টি, আর এখানে তো এম রাখছি, এখানে কি আসবে? পিভি চলে আসবে। তাহলে এটা আমার সূত্র হয়ে যাচ্ছে, তুমি এটা এক লাইনেও করতে পারতা। এখন জাস্ট এখানে মান বসাই দিলেই কাজ শেষ। দেখো ডাব্লিউর মান তুমি বসাও, ডাব্লিউ মান হচ্ছে 0.6। এখানে একটু ঝামেলা আছে, একটু ক্লিয়ার করতে হবে। এই যে ঝামেলাটা হচ্ছে যে আমি এখানে আর এর মান কোনটা বসাবো, যে একটু আগে তোমাকে দেখাইছিলাম, একটা বক্স দেখাইলাম না, যে আর এর মান তুমি যদি
আমি তোমাকে যে দেখাইলাম না যে বক্সটা, আমি বক্সটা তোমাকে দেখাইছিলাম ওই যে একটু আগে, যে আর এর মান তুমি যদি মনে করো এটা বসাও 0.0821, তাহলে সেক্ষেত্রে তোমার পি এর মানটা হবে এটিএম এ হবে এবং ভি এর মানটা হবে লিটারে। যদি তুমি এটা কিসে বসাও, আর এর মান এই যে এটা বসাও লিটার অ্যাটমসফিয়ার এককে বসাও, তাহলে এটা বসাইলাম যে 0.0821 ইন্টু টি এর মান তো এখানে দেওয়াই আছে 298 দেওয়া আছে। আবার এখানে চাপের মানটা হবে এটিএম এ, দেখো কিসে দেওয়া আছে, চাপের মান এখানে দেওয়া আছে তোমার এই যে 500 মিলিমিটার হাইড্রোজেন। ঝামেলা তো এখানে, তাই না, যে এখানে কিসে আছে 500 মিলিমিটার হাইড্রোজেন দেওয়া আছে, বাট আমার লাগবে কিসে, আমার এখানে চাপের মানটা লাগবে হচ্ছে এটিএম এ। তো আমি যদি এই মিলিমিটার হাইড্রোজেন এখান থেকে আমি যদি এটিএম এ নিয়ে আসতে চাই, শর্টকাটটা কি দেখো, শর্টকাটটা আমি তোমাকে একদম ক্লিয়ার করে দিতে যাচ্ছি। আমি কি লিখে রাখছি এখানে শর্টকাটটা, আচ্ছা কোথায় লিখে রাখছি, এই যে দেখো, এই যে 1 অ্যাটমসফিয়ার সমান এত প্যাসকেল অথবা এত প্যাসকেল, অথবা এই যে যেহেতু তোমার এই যে এত মিলিমিটার কোনটার সাথে মিলতেছে, মিলিমিটার হাইড্রোজেন, তাহলে 760 মিলিমিটার হাইড্রোজেনের সাথে মিলতেছে। তাহলে তুমি যদি এই 500 মিলিমিটার হাইড্রোজেন থেকে এটাকে তুমি যদি এক ধাক্কা দিয়ে এটিএম এ নিয়ে আসতে চাও, এখানে চলে আসবা। এখানে কত লেখা আছে 760, মানে এটা হচ্ছে আমার আদর্শ। তাহলে এই মানটাকে জাস্ট এই মানটা ভাগ করে দিলেই হবে, একদম সিম্পল ভাইয়া। তাহলে এখানে কত আছে দেখো তো, 500 আছে। তাহলে এই 500কে আমি যে কাজটা করব, এই যে 760 দিয়ে ভাগ করে দিব। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া, যে এখানে মনে করেন যে আপনার আছে হইলো 400 মিলিমিটার পার হাইড্রোজেন, তাহলে কি করতাম, ওই 400টাকে আমি এই 760 দিয়ে ভাগ করে দিতাম। আচ্ছা ভাইয়া, এবার মনে করেন যে এখানে আছে আপনার, এখানে মনে করেন আপনার আছে, এখানে মনে করেন আছে আপনার 80, এখানে মনে করেন আপনাকে দিছে 80 সেন্টিমিটার হাইড্রোজেন। তাহলে এখানে সেন্টিমিটার আছে, সেন্টিমিটার কত, এখানে আদর্শ কত 76। তাহলে আমি কি করতাম, এই 80কে আমি যে কাজটা করতাম, আমি 76 সেন্টিমিটার আছে না এর ভাগ করতাম, করলে আমার ডিরেক্টলি কিসে চলে যেত, আমার এটা কিন্তু ডিরেক্টলি ভাই এটিএম এ চলে যাইতো। তো এই জন্য আমি এই কাজটা করছি। এরপর ভি এর মান কিসে বসাইতে হবে, এই সূত্রের মধ্যে লিটারে বসাইতে হবে। দেওয়া আছে কি সিসি, মানে হচ্ছে মিলিলিটারে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে মিলিলিটারে দেওয়া আছে, আমাকে কিসে নিতে হবে ভাইয়া, মিলিলিটার বা সিসিতে দেওয়া আছে, আমার নিতে হবে লিটারে। তার মানে এই দিকে আসতে হবে। তাহলে আমরা কি জানি, একটা জিনিস মনে রাখবা, বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হয়, আর ছোট থেকে বড়তে আসলে ভাগ করতে হয়। অর্থাৎ এই যে উল্টা দিকে আসতেছি না, এটা কি ছোট না, ছোট থেকে বড়তে আসতেছি না, ছোট থেকে বড়তে আসতেছি, তার মানে আমি কি করবো, ভাগ করবো। তার মানে মিলিলিটার থেকে লিটার আসতে তোমার এমনিতেও যেন ভাগ করতে হয়। তাহলে আমি কি করবো, এখানে তোমার কত দেওয়া আছে, মানটা দেওয়া আছে তোমার 100 দেওয়া আছে, 100 দেওয়া আছে। তাহলে এটাকে আমি ভাগ করবো কত দ্বারা, যেটা ছোট থেকে বড়তে আসলাম ভাগ করবো, 1000 আছে, 1000 দ্বারা ভাগ করবো, 1000 দ্বারা ভাগ করবো। তো এইটা তুমি ক্যালকুলেশন করে যা পাবা সেটাই হচ্ছে তোমার এম এর মান। তুমি এটা ক্যালকুলেশন করে ভাইয়া যা পাবা তাই হচ্ছে এখানে তোমার এম এর মান। তো আশা করি এই যে উদ্দীপকের 1 নং পাত্রটার গ্যাসের আণবিক ভর নির্ণয় করো, এই টাইপের প্রবলেম আসলে তুমি এটা ইজিলি সলভ আউট করতে পারবে, এখানে কোনো সমস্যা নাই। এবার আসো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী দেখো আমাদের প্রশ্নটা কি বলছে এখানে, দেখো পরবর্তী প্রশ্নটা আমাদেরকে যেটা বলছে ভাইয়া, যে 1 এবং 2 নং পাত্রের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি। তাহলে ওই যে আমি বললাম না যে আমি এখানে কিভাবে ব্যাপন হার বের করব, তো আমাকে এখানে ব্যাপন হার বের করতে গেলে যে জিনিসটা দেখা লাগবে, যে দুইটা পাত্রের ক্ষেত্রে আমি এম এর মান জানি, এই পাত্রের ক্ষেত্রে আমি এম এর মান জানি, এই পাত্রের ক্ষেত্রে আমি এম এর মান M2 জানি, এটা M1 এটা M2 জানি। তা আমি দেখবো যার M1 এর মান কম, ওই যে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণটা কি এখানে বলাই আছে যে R is proportional to 1/√m, তার মানে যার M এর মানটা কম হবে আমি সেখানেই বলবো তার ব্যাপন হার বেশি। আমাকে বলছে যে কার ব্যাপন হার বেশি হবে, তাহলে যার M এর মান কম হবে তার ব্যাপন হার বেশি হবে। ওকে, তাহলে আমি এই কাজটাই করবো। তো দেখো আমাদের ঘ নাম্বারটা করার জন্য গ নাম্বারের সাহায্য নেওয়া লাগবে। যে গ নাম্বারে আমরা 1 নং পাত্রের জন্য এম এর মান বের করছি। তো ধরো যে এম এর মান এখানে তুমি বের করছো 2057, এটা ধরে নিলাম, অ্যাজাম্পশন করে নিচ্ছি, ঠিক আছে, ধরে নাও জাস্ট এত 10। এটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তর না, তুমি ক্যালকুলেট চাবে আরেকটা উত্তর আসবে, বাট আমি ধরে নিলাম, এটা আমি ধরে নিলাম, আমি এটা ধরে নিলাম যে M1 এর মান আমি গ থেকে এটা পাইছি। তুমি লিখবা যেটা পাবা সেটা হচ্ছে গ থেকে, সুন্দর করে লিখবা যে ভাই আমি এটা গ থেকে এই মানটা পাইছি, এটা সুন্দর করে লিখবা, এটা কোনো সমস্যা না। এখন আসো, এটা তোমার যেটা আসবে এটা তুমি তোমার মতো করে লিখে নিবা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার দুইটা এম এর মান লাগবে, প্রথম পাত্রের জন্য একটা এম এর মান লাগবে, পরবর্তী পাত্রের জন্য একটা এম এর মান লাগবে, তাহলে আমরা ডিসিশন নিতে পারবো। তো এখন আমরা এই যে পরবর্তী যেটা আসছে ঘ নাম্বার করার জন্য, আমরা হচ্ছে পাত্র 2 এর জন্য এম এর মানটা বের করি। পাত্র 2 এর জন্য আমরা কি করব, আণবিক ভর নির্ণয় করি। সুন্দরভাবে লিখতে পারবা যে আণবিক ভর নির্ণয় করি, আণবিক ভর নির্ণয় করি। এই জায়গায় যদি আমি, আচ্ছা আমি তো দেখি যে ভিডিওটা চলতেছে কিনা, অনেক সময় আবার স্টোরেজ শেষ হয়ে যায় তো দেখা যায় ভিডিও চলে না। আচ্ছা ভিডিও আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তো দেখো আমরা হচ্ছে এখানে আণবিক ভর নির্ণয় করবো। তাহলে আণবিক ভরটা কেমনে বের করবো দেখো তো ভাইয়া, ওই যে আমাদের সূত্র তো জানাই আছে যে পিভি ইজ ইকুয়াল টু ওই যে এনআরটি, এন এর পরিবর্তে একবার লিখলাম W/m/RT। এম যদি বের করি এম ইকুয়াল টু কি বলা যায়, উপরে তো WRT, নিচে হচ্ছে পিভি। এখন দেখো
এখন জাস্ট মান বসাইলে হবে, এটা কালি একটু কমে যাচ্ছে, আরেকটা কালি নেই। আচ্ছা দেখো এখানে ভাইয়া একদম সিম্পল, ডাব্লিউর মান কত বলা আছে এখানে, ডাব্লিউর মান বলা আছে 0.9, এখানে তুমি 0.9 বসাই দিবা, আর এর মান বসাবা আগেরটাই 0.0821, সবসময় একটা বসাবা তাহলে ভুল হবে না, ঠিক আছে। তাহলে এই আর এর মান বসাইলে ওই তো আগের কথা, পি এর মান বসাইতে হবে এটিএম এ, ভি এর মান বসাইতে হবে লিটারে। এখন দেখো তোমার এখানে টেম্পারেচার কত 29 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত আসতো ওখানে 298, আর হচ্ছে 25 26 27 29 98 99 302 আসে কিনা দেখো তো। এটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে কত আসে 29 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 29 কে আমি 273 দ্বারা যোগ করলাম, তাহলে 29 কে 273 দ্বারা যোগ করলে 302 আসে, তাহলে এখানে কত আসবে 302 ক্যালভিনে বসাই দিব একবারই। এরপর দেখো চাপের মানটা কি হবে, এটিএম এ হবে, চাপের মান এটিএম হবে, কিসে দেওয়া আছে চাপের মান, দেখো কিলো প্যাসকেলে দেওয়া আছে, কিলো প্যাসকেল, তাহলে কি করবো, ঝামেলা লেগে গেছে না, কিলো প্যাসকেলে দেওয়া আছে, এটাকে কি করব। তো এখানে আমি দেখো কিলো প্যাসকেল থেকে যদি আমি প্যাসকেলে আসতে পারি, কিলো প্যাসকেল থেকে যদি আমি প্যাসকেলে আসতে পারি, দেন আমি প্যাসকেল থেকে আমি এটিএম এ আসতে পারবো। দেখো একদম সিম্পল, আমি একটা লাইন লিখে রাখছিলাম যে 1 কিলো প্যাসকেল সমান সমান 1000 প্যাসকেল, তাহলে এত কিলো প্যাসকেল সমান কত, অত তুমি এখানে এই যে ইয়া করতে পারো, এই যে 1 কিলো প্যাসকেল সমান এত প্যাসকেল, তাহলে 200, এই যে এখানে তুমি 200 এখানে লিখবা 200 কিলো প্যাসকেল, গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে দাও কত আসে, এটা একটা আলাদা বের করি নেই, এখানে 200 গুণ করলে কয়টা শূন্য, এখানে 1 2 3টা শূন্য আছে, তার মানে 1 2 3টা শূন্য, তার মানে এত কি আসলো, এটা প্যাসকেলে চলে আসলো, জাস্ট গুণ করে এটাকে আমি প্যাসকেলে নিয়ে আসলাম। কিন্তু প্যাসকেলে আনলেও তো হবে না, আমাকে যাইতে হবে এটিএম এ যাইতে হবে। তো আমরা জানি না আবার যে 1 এটিএম সমান সমান এত প্যাসকেল, তাহলে আমরা যদি এবার এই যে উল্টা দিকে আসি, এই দিক বরাবর আসি, এই যে এই দিক বরাবর আসবো, কারণ এটিএম এ তো আসবো, প্যাসকেলে আছে, তাহলে আমার এই যে প্যাসকেলের যে মানটা আসলো, এই মানটাকে যদি আমি এই মানটা দ্বারা ভাগ করি তাহলে আমি এটিএম এ আসবো। তাহলে এখন সিম্পল, একদম সিম্পল, এই যে 1010 কত আসে 1325, এই দ্বারা ভাগ করলে আমি প্যাসকেলে চলে আসবো। তাহলে তুমি একটু ভাগ করো কত আসে একটু করে দেখি, তাহলে এখানে তোমার হচ্ছে 2 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য ডিভাইডেড বাই 10 13 25, তাহলে তোমার চলে আসতেছে 1.97, এই মানটা আসতেছে 1.97, কত আসতেছে 1.97। তাহলে এই যে এইটা কিসে আসলো ভাইয়া আমার, এটা কিন্তু আমার প্যাসকেলে চলে আসলো, তাহলে আমি বসাই দিব 1.97, আমি বসাই দিব। এবং আয়তন ভি এর মানটা কি হবে, ভি এর মানটা এই সূত্রে লিটারে হবে। তো এখন তুমি যদি খেয়াল করো এইখানে তোমার হচ্ছে এই যে ডেসিমিটার কিউব, আবার দেখো ডেসিমিটার কিউব মানেই তো হচ্ছে লিটার, এটা লিটারে দেওয়া আছে 5 লিটার, তাহলে আমি এখানে বলতে পারবো এই মানটা হচ্ছে 5 লিটার। তাহলে এইটা ক্যালকুলেশন করে তোমার যা আসবে সেটা হচ্ছে তোমার M2 এর মান। তাহলে মনে করো তোমার M1 এর মান সাপোজ ধরো আসছে 100, আবার সাপোজ ধরো M2 এর মান আসছে তোমার 500, ঠিক আছে। তাহলে একটা আসতেছে 100, একটা আসতেছে 500। এখন বলো তো যে উদ্দীপকের যদি আসে, আমি তো জানি না অ্যাকচুয়ালি কোনটা আসবে, তোমরা ক্যালকুলেশন করে দেখবা যে ভাইয়া কোন মানটা আসে, তোমরা তো জানবা, এটা আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে। তো এখন যদি এইটা আসে তাহলে যদি বলে যে কোনটার ব্যাপনার বেশি, তাহলে দেখো যার মান কম, যার এম এর মান কম, যার এম এর মান কম তার ব্যাপনার বেশি আসবে। যেহেতু এখানে M1 এর মান আসছে 100, এটা 500, তাহলে এই মানটা কম, তার মানে এইটারই ব্যাপনার বেশি হবে। তো এক্স্যাক্টলি যে M1টা হবে এটা কিন্তু আমরা জানি না, বা M2 হবে এটা আমি জানি না, আমি জাস্ট মানটা ধরে তোমাকে দেখাই দিলাম, তুমি দুইটা মান বের করবা, মানটা বের করার পর তোমার যেটা কম আসবে সেটারই কি হবে, ব্যাপনার বেশি হবে। আশা করি এই টাইপ থেকে কোনো প্রশ্ন আসলে আমার যারা শিক্ষার্থী আসো তোমার ইজিলি কিন্তু এটা উত্তর করে আসতে পারবা। আশা করি এই টাইপগুলোতে যেন তোমাদের আর সমস্যা না থাকে। তো এরপরে দেখো আমাদের এই যে ভাইয়া পরবর্তী সৃজনশীলে যাবো। আচ্ছা পরবর্তী সৃজনশীলে যাওয়ার আগে তোমাদেরকে বলি, সামনে যারা তুমি এডমিশনের জন্য প্রিপারেশন নিবা, যারা হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, আমাদের সাথে একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা। আমাদের কিন্তু ভাইয়া মেডিকেল ব্যাচে এখন ডিসকাউন্ট অফারে মাত্র 2000 টাকায় ভর্তি চলছে, এটা কিন্তু সীমিত সময়ের জন্য। আর হয়তো কিছু অংশ শিক্ষার্থী 2000 টাকায় ভর্তি হতে পারবা, এরপর কিন্তু ভাইয়া তোমাদেরকে অবশ্যই ভর্তি হতে পারবা, সেক্ষেত্রে কিন্তু 3500 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে। তো যারা এই ডিসকাউন্ট অফারে ভর্তি হতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, 01317132318, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। মেডিকেল ভর্তি পরীক্ষা রিলেটেড যত গাইডলাইন আছে সব দিব তোমাদেরকে, কোনো চাপ নেই, কিছু নাই। জিপিএ কম একটু আসতে পারে, তো এবার পরীক্ষা সবারই মোটামুটি খারাপ হয়েছে, তোমার ফ্রেন্ডদেরও জিপিএ কম আসবে, সমস্যা নাই। যারা মেডিকেল ভর্তি জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ ডিসকাউন্ট অফার কাজে লাগিয়ে, এটা কিন্তু আমাদের হয়তো আগামী আর সর্বোচ্চ 24 ঘন্টা থাকবে। তো যারা এখনো ভর্তি হয়নি এই অফারটা কাজে লাগিয়ে ভর্তি হয়ে যাও। আর যারা ভার্সিটি ব্যাচে ভর্তি হবা তারাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই হবে। ভার্সিটি ব্যাচের কোর্স ফি ভাইয়া আমাদের হচ্ছে 4500 টাকা। এখন কিন্তু ভাই তোমাদের সকলের কথা চিন্তা করে এটাও কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে এই ভার্সিটি ব্যাচের কোর্স ফি রাখছি 2000 টাকা। তো যারা ভর্তি হবা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে ভর্তি যেতে পারো। আর মেডিকেল ব্যাচে স্পেশাল সংযোজন হচ্ছে, যাদের মেডিকেলে চান্স হবে না তাদেরকে ভার্সিটি ম্যাথের পুরোটাই আমরা ফ্রিতে কিন্তু পড়াই দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আর আমরা চাই যারা আমাদের কাছে পড়বা তাদের জন্য সকলের চান্স হয়, চান্স না পাওয়া তো পরের ব্যাপার, বাট আমরা তোমাদের জন্য অপশন রাখছি এই জায়গাটার মধ্যে। তো এখন পরবর্তী সৃজনশীলটার মধ্যে আসো। পরবর্তী সৃজনশীলে আমরা গ নাম্বার সমাধান করব। তো এখানে আমাদেরকে
একটা পাত্র 1 দেওয়া আছে, একটা পাত্র 2 দেওয়া আছে, ওই আগের প্রশ্নটার মতো। এটা একটা বোর্ডে আসছিল, ঢাকা বোর্ডে বেসিক্যালি প্রশ্নটা আসছিল। তো এখন এখানে আবার পাত্র 3 দেওয়া আছে। তো আমাকে বলছে যে পাত্র 1 এর গ্যাসের অণু সংখ্যা নির্ণয় করো। তো ওই যে একদম সিম্পল ভাইয়া, আমরা আগে মোল সংখ্যা বের করি। আমরা কি জানি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা আমরা জানি। আমরা পিভি বসাইলাম, এন এর পরিবর্তে আমরা লিখতে পারি W/M/RT, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তো আমাদের তো এখানে এটা লেখার দরকার নেই, আমরা তো এন এর মানটা বের করবো না, এই যে এন এর মান বের করবো। তাহলে এনটাকে সামনে নিয়ে আসি, পিভিটাকে মনে মনে ওইদিকে নিয়ে গেছি, এখানে তোমার আরটি থাকতেছে। এখন এখান থেকে জাস্ট আমরা আগে এন এর মানটা বের করি, তাহলে আমাদের কাজটা কিন্তু অনেকাংশে সহজ হয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো শুরুতে ভাইয়া, আমরা এখান থেকে শুরুতে আগে এন এর মানটা বের করবো। তো মানগুলো একটু বসাও। দেখো এখানে কি বলছে তোমাকে, এই যে মাথায় রাখা লাগবে আর এর মান কিসে বসাবা, আর এর মান বসাবা 0.0821। আর এর মান বসাইলে এখন পি এর মানটা তোমাকে বসাইতে হবে এটিএম এ, এবং তোমাকে এখানে ভি এর মানটা বসাইতে হবে লিটারে। তাহলে টি এর মানটা তো সমস্যা না, টি বসাই দাও। টি কত বলছে, টি বলছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 এর সাথে যদি আমি 273 যোগ করি, তাহলে 70, 80, 90, 93, এখানে তোমার 293 চলে আসতেছে। পি এর মান কত, পি এর মান তোমাকে বলছে 780 মিলিমিটার। তো যেহেতু মিলিমিটার আছে, মিলিমিটার রাখলে তো হবে না, কিসে নিয়ে আসতে হবে এটাকে নিয়ে আসতে হবে এটিএম এ নিয়ে আসতে হবে। কিসে নিয়ে আসতে হবে, এটিএম এ নিয়ে আসতে হবে। তাহলে পি এর মান দেওয়া আছে তোমার কত, 780 কিসে দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে। এখন তুমি খেয়াল করো মিলিমিটার থেকে এটিএম এ কেমনে আসবা, এই যে তোমার দেওয়া আছে কত, মিলিমিটার দেওয়া আছে, এই যে মিলিমিটার তোমাকে দেওয়া আছে, যে মিলিমিটার কোথায় গেল, এই যে মিলিমিটার হাইড্রোজেন দেওয়া আছে। এখান থেকে এটিএম এ কেমনে আসবা, জাস্ট এই সংখ্যাটা ভাগ করে দিবা। তাহলে তোমার এটাকে 760 দ্বারা ভাগ করে দাও, কত আসে দেখো। 780 কে যদি আমি 760 দ্বারা ভাগ করি, তাহলে আসবে তোমার 1.02। তাহলে এখানে তোমার পি আসবে 1.02। এবং খেয়াল করো এখানে তোমার ভি এর মানটা কত হবে। ভি এর মান তুমি যদি দেখো, এখানে ভি বলছে তোমার 300 মিলিলিটার, বাট আমার তো লাগবে লিটারে। তাহলে ওই যে মিলিলিটার থেকে লিটার মানে কি, মিলিলিটার ছোট থেকে বড় আসতে আসবে, ভাগ করে দিতে হবে। এই যে একই সিম্পল জিনিস, আগেরটার মতো মিলিলিটার থেকে লিটারে আসবো, উল্টা দিকে আসে ভাগ করতে হবে। কত আছে এখানে, 300 আছে। তাহলে আমি যদি ভি বের করি, এখানে 300 আছে, 300 কে কত দ্বারা ভাগ করবো, এই যে 1000 দ্বারা ভাগ করবো। 300 কে 1000 দ্বারা ভাগ করো, 300 কে 1000 দ্বারা ভাগ করো, কত আসে ভাইয়া। 300 কে তুমি যদি 1000 দ্বারা ভাগ করো, তোমার 0.3 আসবে, মেবি 0.3 আসবে। ওকে 0.3 আসছে, তাহলে এখানে তোমার আসবে 0.3। এখন এটা পুরো ক্যালকুলেশন করলেই তোমার এন এর মান চলে আসবে। এখানে দেখো কত আসতেছে, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে 1.02 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু কত আসতেছে 293, আলটিমেটলি আসতেছে 0.012 0.0128 0.0128, ঠিক আছে, এটা আসতেছে 0.0128। তাহলে এখানে এটা কি বের করছি, এটা তো এন এর মান বের করছি, এটা হচ্ছে এত মোল চলে আসতেছে। বাট প্রশ্ন তোমাকে কি বলছে দেখো, এটা কিন্তু উত্তর হবে না, কারণ প্রশ্নে বলছে তোমাকে এই যে অনুসংখ্যা নির্ণয় করতে বলছে। তো অনুসংখ্যা যদি তোমাকে বের করতে বলে ভাইয়া, এই যে তোমার যে মানটা আসলো, এটাকে তোমাকে কিন্তু অবশ্যই 6.023 গুণন 10⁻23 এইটা দ্বারা গুণ করতে হবে। এইটা দ্বারা গুণ করে তোমার যা আসবে সেটাই হচ্ছে তোমার অনুসংখ্যা, অনুসংখ্যা। আসলে আমি ভিডিও রেকর্ড করার সময় অনেক সময় ভয় থাকি যে আসলে ক্লাস কখন বন্ধ হয়ে যায়, আবার আমাকে এক ক্লাস না জানি 2 বার আমাকে শুট করতে হয়। তো আমার ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বারবার চেক করতেছি যে আসলে ক্লাস আবার বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো এইভাবে কিন্তু আমরা গ নাম্বারটা সমাধান করে ফেলতে পারবো। এরপরে আসো আমরা ঘ নাম্বারে চলে যাই। তো এখন দেখো ভাইয়া, দেখো একটু মনোযোগ সহকারে দেখো, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। তো তোমাকে বলছে যে এখানে যে স্টপ কক দেখতে পাচ্ছ, তো এই স্টপ কক গুলো কি বলছে, যে স্টপ কক খোলা অবস্থায়, ধরো এটাও খুলে দিছি, এই স্টপ কক খোলা অবস্থায় পাত্র 1 আর পাত্র 2, এই যে পাত্র 1 আছে পাত্র 2 আছে, কোনটা এ কি এখানে আগে প্রবেশ করবে নাকি এ আগে প্রবেশ করবে, ওই যে আগেরটার মতো, যে পাত্র দুটার মধ্যে কোনটার ব্যাপন হার বেশি। তুমি দেখো তো, যার এইখানে ব্যাপন হার বেশি হবে, যার এইখানে ব্যাপনের হারটা বেশি হবে, সে কি আগে এখানে প্রবেশ করবে না। যার কথাটা বোঝো, যার ব্যাপন হার বেশি হবে, এর ব্যাপন হার বেশি, ধূপ করে এখানে চলে আসবে, এর ব্যাপন হার বেশি, ধূপ করে চলে আসবে। তাহলে আমাকে দেখতে হবে যে কার ব্যাপন হার বেশি। এখানে তো বলছে যে এই যে যদি খুলে দেয় কক দুইটা, তাহলে কে আগে এখানে আসবে, কে আগে এই জায়গাটার মধ্যে কে আসবে আগে, যার ব্যাপনের হার বেশি সেই আসবে। তাহলে ব্যাপনের হার কেমনে বের করবো, যার আণবিক ভর কম, যার আণবিক ভর কম হবে এম এর মান বের করে দেখবো, যার কম তার ব্যাপন হার বেশি। তাহলে দুই ক্ষেত্রে আমাকে এম এর মান বের করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে, দুই ক্ষেত্রে আমাকে এম এর মান বের করতে হবে। সিম্পলি এম এর মান বের করো, একদম ভাই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট এখানে তুমি এম এর মান বের করবা, এম এর মান বের করলেই কাজ শেষ। তাহলে আমি ওই যে কাজটা করবো সেটা হচ্ছে, আমাদের যে সূত্রটা আছে সেটা লিখবো, যে পিভি ইজ ইকুয়াল টু তোমাদের হচ্ছে এন আর টি। তাহলে পিভি ইকুয়াল টু W/M/RT। এবার যদি আমি এম এর মান বের করি এখান থেকে, আমি M1 ধরতে পারি, তাহলে আমি বলতে পারি যে M1 ইকুয়াল টু
উপরে হচ্ছে ডাব্লিউ আর টি, নিচে হচ্ছে তোমার পি ইন্টু ভি। এখন দেখো ডাব্লিউর মান কত, ডাব্লিউ হচ্ছে তোমার এখানে কোনটার জন্য বের করতেছি, আচ্ছা এটার জন্য বের করতেছি। তো ডাব্লিউ এখানে কত দেওয়া আছে, 0.54, 0.54, ঠিক আছে। আর এর মান বসাবো হচ্ছে 0.0821 ইন্টু টি এর মান কত, এখানে টি হচ্ছে তোমার 20°C, 20 মানে হচ্ছে 293। তাহলে এই যে এইটা বসাইলেই পি হবে কি, পি হবে কিন্তু আবার বারবার লিখে দিচ্ছি, মুখস্থ হয়, এটিএম বসাইতে হবে, এটিএমে বসাইতে হবে। তো এটিএমে বসাও, কিসে দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার হচ্ছে মিলিমিটারে দেওয়া আছে। তাহলে এটাকে কি করবা, যে 780 আছে, এটাকে মিলিমিটার, মিলিমিটার মানে কত 760, তার মানে এটাকে আমি 760 দিয়ে ভাগ করলে এটা আমার কিসে চলে আসছে, এটিএম এ চলে আসছে। ইন্টু ভি এর মান কত, ভি এর মান আছে মিলিলিটারে, তাহলে মিলি থেকে লিটারে কেমনে আসবো, ওই যে 300 কে আমি কি করবো, 300 কে আমি 1000 দিয়ে ভাগ করবো, কারণ হচ্ছে মিলি থেকে লিটার মানে ছোট থেকে বড়তে আসছে, ভাগ করতে হবে, তুমি এই সমীকরণ থেকে বুঝতে পারতেছো। এখানে আমি 1000 দিয়ে ভাগ করবো, তাহলে এইটা করে তোমার যা আসবে সেটাই হচ্ছে তোমার M1 এর মান। তো আমি যদি M1 এর মানটা তোমাকে একটু লিখে দেই, তাহলে এখানে আমাদের M1 এর মান আসবে 42 দশমিক কত আসবে, 42.04। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা আসবে 42.04। এটা হচ্ছে তোমার M1 এর মান। তাহলে আমি M1 এর মানটা একটু লিখে রাখি এখানে, M1 এর মানটা হচ্ছে 42.04, এটা আমরা এখানে লিখে রাখলাম। এরপরে আমরা যে কাজটা করব, একইভাবে আমাদের যেহেতু বলছে যে পাত্র এ আর পাত্র বি দুইটার কর্ক খুলে দিলে কোনটা আগে আমাদের পাত্র 3 এর মধ্যে আসবে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, দুইটার জন্য আগে আমাদের এম এর মান বের করতে হবে। এম এর মান বের করে দেখবো যে আর এম এর মান কম মানে কি আণবিক ভরের মান কম, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওই সূত্র দেখছো, আর ইজ প্রপোর্শনাল টু 1/√m। তাহলে এম এর মান যার কম সে দ্রুত এখানে যাবে, তার ব্যবহার বেশি হবে, তার মানে যার ব্যবহার বেশি সেই তো আগে এখানে আসবে। তাহলে আমরা M1 এর মান বের করছি, এখন যদি আমরা M2 এর মানটা বের করি, M2 এর মান বের করি, M2 কে সূত্র বসাবো WRT/PV। তো এখন দেখো ভাইয়া W কত, এখানে W হচ্ছে তোমার এই যে 0.21, তাহলে 0.21, আর এর মান হচ্ছে 0.0, তাহলে 0.0821 ইন্টু টি এর মান হচ্ছে 20 মানে কত বলো তো, 273 যোগ করে ক্যালভিনে বসাচ্ছি। পি কত ভাই, পি হচ্ছে এখানে এটিএম এ দেওয়া আছে, তাহলে এই যে সুন্দর 1.20। এটা ক্যালকুলেশন করা লাগবে না, কেন লাগবে না ভাইয়া, আমাদের তো সূত্রের মধ্যে বসাইতেই হয়, আর এর মানে এটা বসাইলে এটা তো আমাকে এটিএম এ বসাইতে হয়, এই জন্য এটিএম এ বসাইছি। ভি দেখো কত বলছে, এত মিলিলিটার, মিলিলিটার তো নেওয়া যাবে না ভাইয়া, তাহলে তো পাপ হয়ে যাবে। এই যে 200 আছে, এটাকে কি করবো, লিটারে কনভার্ট করবো, তার মানে কি 1000 দ্বারা ভাগ করবো, 1000 ভাগ করলে কত, 0 কাটাকাটি গেলে কত আসে দেখো তো, ঠিক আছে যে 2/10, তার মানে 0.2 আসবে তাই না, আচ্ছা 0.2 আসবে, 0.2 আসবে, ঠিক আছে, ভুল করিনি আমি, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেশন করো যে দেখো তো কত আছে, এটা এখানে যদি একটু দেখি 0.21 মান বসাইছি 293, এখন তোমার এখানে আসবে 21.05, এটা তোমার আসবে ভাইয়া 21.05। তাহলে এইটা আসতেছে 21.05 আর এটা আসছে তোমার 42.04। এখানে দেখো কার এম এর মানটা কম, এই যে M2 এর ক্ষেত্রে মানটা দেখো 21.05। তাহলে আমি যা কি বলছি, যার এই যে সূত্র কি, আর ইজ প্রপোর্শনাল টু 1/√m, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে যার মান কম হবে তার ব্যাপন হার বেশি, আর যার ব্যাপন হার বেশি সে দ্রুত এই জায়গাটার মধ্যে আসবে। তাহলে এই যে M2 যে গ্যাসটা আছে এ কিন্তু গ্যাস সবার আগে পাত্র 3 এর মধ্যে প্রবেশ করবে, বোঝা যাচ্ছে। তাহলে M2 যে আছে সে কিন্তু ভাইয়া M2 যে, ঠিক আছে, M2 মানে কি, যে পাত্র এই যে পাত্র 2 এর যে গ্যাসটা আছে এটা কিন্তু সবার আগে পাত্র 3 এর মধ্যে প্রবেশ করবে। তো এই টাইপের ম্যাথ গুলো যারা একটু ভালো মতো দেখে নেবো ভাইয়া, এই টাইপের ম্যাথ গুলো থেকে কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্নগুলো আসবে, একটু ভালো মতো দেখো। এবং এখানে তোমার ওই যে অ্যামাগা বক্র, আদর্শ গ্যাস, এই টাইপের দুই একটা ম্যাথ আছে, যদি তোমাদের সেগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি এটা আলাদা একটা ছোট্ট একটা ভিডিও করে আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে আমি লিখে দেই স্বপ্নের পাঠশালা বাই শাওন, সবাই জানো, তোমরা যারা জানো না ফেসবুকে যে সার্চ করবা স্বপ্নের পাঠশালা বাই শাওন, ওখানে হয়তো বা 10 থেকে 15 মিনিট একটা লেকচার দিয়ে দিব, তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে তুমি দুইটা প্রশ্ন ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। তো আজকের ক্লাসটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আর সবাই ভাইয়ের জন্য দোয়া রাখো। ধন্যবাদ সবাইকে।